অবাধ্য আবদার পর্ব ২০ লিখেছেন তাসনুভা রহমান মায়া। আনিলা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাতের হালকা বাতাস ওর চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। চোখের কোণ বেয়ে নেমে আসে এক ফোঁটা নোনা জল, কিন্তু সে কাউকে দেখায় না সেই দুর্বলতা। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কারুর জন্য অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে কণ্ঠ ভেসে আসে, এখানে ডাকলি কেন? আনিলা দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নেয়। ধীরে পেছনে ঘুরে তাকায়। ইহান দাঁড়িয়ে আছে। আনিলা স্থির গলায় বলল, শেষবারের মতো কিছু কথা বলতাম তোমায়। ইহান হালকা হাসি দিয়ে বলল, তুই এমনভাবে বলছিস যেন বিয়েটা করেই সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছিস। আর কি দেখা হবে না মনে করেছিস? আনিলার চোখে জল, থমথমে গলা। আজ সব কিছু তোমার কথার উপরই নির্ভর করছে ইহান ভাই। এই বিয়েটা হবে কিনা, তোমার সাথে আর কখনো কথা হবে কিনা, সব আজ তোমার উপর নির্ভর করছে। ইহান চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, কি বলবি বল। আনিলা বলল, আমি তোমাকে ভালোবাসি ইহান ভাই, অনেক ভালোবাসি। সারা রাত ভেবেছি, অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে, কিন্তু আমার হৃদয় বারবার একটা কথাই বলছে, এই বিয়ে আমার পক্ষে সম্ভব নয়। আমি অন্য কারোর হতে পারবো না। ইহান কঠিন গলায় বলল, কিন্তু তোর এঙ্গেজমেন্ট তো কালই হলো, পরের সপ্তাহে বিয়ে, এখন এসব বলছিস কেন? আনিলা রেগে ওঠে, বিয়ে বিয়ে বিয়ে, আমি আর নিতে পারছি না। প্রতিদিন প্রতি মুহূর্তে কেউ না কেউ আমায় মনে করিয়ে দিচ্ছে এই বিয়ে আমাকে কষ্ট দিবে, জাহান্নামে ঠেলে দিচ্ছে। আমি চাই না এই বিয়ে করতে। আনিলা হঠাৎ ওর আঙ্গুল থেকে আংটি খুলে ছুঁড়ে ফেলে দেয় রেলিংয়ের ওপারে। আনিলা কান্নায় ভেঙে পড়ে। তুমি আমাকে একবার চোখে চোখ রেখে সত্যি করে একটা কথা বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? শুধু একবার বলো ইহান ভাই, আমি আর কখনো জিজ্ঞেস করব না। একটা মুহূর্তের নীরবতা, বাতাস থমকে যায়। ইহানের চোখে কিছু স্পষ্ট হয়, কিন্তু সে গলাটা শক্ত করে। ইহান ঠান্ডা গলায় বলল, না, ভালোবাসি না তোকে। একবার নয়, 1000 বার বলেছি তোকে। কেন বুঝিস না তুই? তুই এই বিয়ে করে নে আনু, ভালো থাকবি। কথাগুলো শুনি আনিলার চোখের জল যেন স্থির হয়ে যায়। ওর দৃষ্টি এক জায়গায় স্থির, বুকটা ধসে পড়ে যেন। চারপাশের সব শব্দ হারিয়ে যায়, সময় থমকে যায়। আনিলা কান্নামাখা কণ্ঠে ধীরে ধীরে বলল, জীবিত মেয়েদের কাফনের কাপড়ের রং কেমন হয় জানো ইহান ভাই? ইহান ভ্রু কুঁচকে তাকালো, কিছুটা অবাক গলায় বলল, না জানি না। কেন হঠাৎ এমন প্রশ্ন? আনিলা গভীর শ্বাস নিয়ে বলল, লাল, বিয়ের লাল শাড়ি। যখন একটা মেয়ে কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার মাঝে নিজেকে খুঁজে পায়, কিন্তু দিন শেষে যখন সেই মানুষটাকে না পেয়ে অন্য কাউকে বিয়ে করতে হয়, তখন এই লাল শাড়িটাই তার কাছে কাফনের কাপড় হয়ে দাঁড়ায়। আমি মরতে চাই না ইহান ভাই, কিন্তু এইভাবে বেঁচে থাকতেও পারছি না। দরকার হলে মরার পরে আসল সাদা কাফনের কাপড়ই পরে নেব, কিন্তু তার আগে এই লাল মৃত্যুকে আমি আর বয়ে বেড়াতে চাই না। ইহান হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আনিলা, এসব কি বলছিস? কিন্তু কথা শেষ করার আগে আনিলা পিছিয়ে গেল কয়েক কদম, চোখে যেন এক গভীর সিদ্ধান্তের রং।
সবার ভিড়, অতিথিরা, আনুষ্ঠানিকতা সব কিছুকে উপেক্ষা করে ও এক ঝাঁপ দিয়ে ছাদের রেলিং টপকে নিচে লাফিয়ে পড়ল। আনিলা! ইহানের গলাফাটা চিৎকার বেরিয়ে এলো। সে ছুটে গেল রেলিংয়ের কাছে। নিচে তাকিয়ে দেখল রক্তে নিথর দেহটা পড়ে আছে মাটিতে। চারপাশ রক্তে লাল। ইহান আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ছাদ থেকে নামল। হাত পা ছুঁড়ে নিচে নেমে এলো। ছুটে গেল আনিলার নিথর দেহের কাছে। ইহান হাঁটু গেড়ে বসে পড়েছে আনিলার রক্তমাখা শরীরের পাশে। তার কাপা হাতে সে আনিলার মাথাটা নিজের কোলের উপর তুলে নেয়। আনিলার মুখে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, এমন করলি কেন আনু? আমি তোকে বুঝিয়ে বলার সুযোগ পেলাম না। চোখ খোল, প্লিজ চোখ খোল। আমার কথা শুনতে পাচ্ছিস তুই? তাকা আমার দিকে। একবার তাকা। কিন্তু কোনো সাড়া নেই। আনিলার নিথর চোখ। নিস্তব্ধ নিঃশ্বাসে যেন সমস্ত আকাশ পাতাল স্তব্ধ হয়ে গেছে। হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু হলো। ইহানের চিৎকার শুনে পুরো খান ম্যানশনের মানুষ বেরিয়ে এসেছে বাইরে। রিমা খান চিৎকার করে ছুটে আসেন বাইরে। আনিলা, কি হলো এটা? আদিল, আমিশা, ঈশান্তা সবাই স্তব্ধ হয়ে গেছে দৃশ্য দেখে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে পড়েছে ভয়ে। এরই মধ্যে দ্রুত পায়ে এগিয়ে এলো আরাধ্য। সে আনিলার পালস চেক করল দ্রুত। তারপর চোখ তুলে বলল, পালস চলছে এখনো, সময় আছে। ইহান, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। আমি গাড়ি বের করছি, তুই ওকে নিয়ে আয়। এই বলে ও ছুটে গেল গাড়ির দিকে। ইহান আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে জড়িয়ে নিল আনিলাকে। তাকে কোলে তুলে নিয়ে ছুটে গেল গেটের দিকে। আরাধ্য গাড়ি বের করে সামনে নিয়ে এলো। ইহান আনিলাকে নিয়ে পেছনের সিটে উঠল। আনিলার মাথা নিজের কোলের উপর রাখল। আরাধ্য স্টিয়ারিংয়ে। তার পাশে ঈশান্তা বসেছে। চোখে জল, মুখটা থমথমে। গাড়ির পেছনের সিটে ইহান আর আনিলা। আনিলার নিঃশ্বাস প্রায় অনিয়মিত, কপালে ঘাম, ঠোঁট রক্তাক্ত। আরাধ্য গাড়ি স্টার্ট দিয়ে গর্জন তুলল। গাড়ি ছুটে চলল রাতের আঁধার ভেদ করে হাসপাতালের দিকে। রাতের নীরবতা চিরে গাড়ি ছুটে চলেছে অন্ধকার ফুঁড়ে। আরাধ্য স্টিয়ারিংয়ে বসে আছে নিরাবেগ চোখে। ঠোঁট শক্ত করে রাখা, মুখে কোনো অনুভূতির রেখা নেই। কিন্তু তার চোখ বুঝিয়ে দিচ্ছে ভেতরে কিছু ভেঙে গেছে। পাশের সিটে বসে আছে ঈশান্তা। ওর মুখটা চোখের জলে ভেজা, নিঃশব্দে কাঁদছে। থেমে থেমে নাক টেনে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। ভাইয়ের এমন অবস্থা সে আগে কখনো দেখেনি। পেছনের সিটে ইহান। সে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আনিলার নিথর শরীর। আনিলার মাথা নিজের বুকের উপর চেপে ধরে রেখেছে শক্ত করে। ইহান চোখে ঝাপসা দেখছে। নিজের প্রেয়সীকে এমন রক্তাক্ত অবস্থায় কেই বা সহ্য করতে পারে। ইহানের পুরো পৃথিবীটা থমকে গেছে। ইহান আনিলার মাথা নিজের বুকের সাথে চেপে ধরল আর বলে উঠল, এই আনু, চোখ খুল না। তুই জানতে চেয়েছিলি না আমি তোকে ভালোবাসি কিনা? ভালোবাসি আমি, নিজের থেকেও বেশি ভালোবাসি তোকে। তোর কিছু হয়ে গেলে আমি মরে যাব আনু। একবার কথা বল আমার সাথে। আমাকে আর কষ্ট দিস না পাখি। একবার তাকা আমার দিকে আনু। আনিলার নিঃশ্বাস চললেও সে যেন নিস্তব্ধ। ওর ঠোঁট কাঁপছে না, চোখ পড়ে আছে বন্ধ হয়ে। ঈশান্তা অবাক হয়ে তাকিয়ে আছে রিয়ার ভিউ মিররে। ভাইয়ের চোখে কান্না, কণ্ঠে ফাটল। বুকের মধ্যে ভালোবাসা এতটা গাঢ়তা সে কখনো দেখেনি।
নিজের মনেই বলে উঠল, ভাইয়া আর আনিলা আপু একে অপরকে এতটা ভালোবাসে কিভাবে? এত নিঃশব্দে এতটা গভীর ভালোবাসা কবে জমে উঠল? আমি তো কিচ্ছু জানতাম না। ওর দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার শুধু কষ্টে নয়, অবাকেও। আরাধ্য চুপচাপ গাড়ি চালাচ্ছে, তার চোখে গভীর মনোযোগ, কিন্তু মনে অনেক কথা। ও আগেই আন্দাজ করেছিল এমনটা, সেটা আজ প্রমাণ হলো। গাড়ি তখন ছুটছে ফুল স্পিডে, একটা জীবন বাঁচানোর লড়াইয়ে, আর কয়েকটা হৃদয়ের ভাঙাচোরা মুহূর্তে। হাসপাতালের আইসিইউর বাইরে থমথমে পরিবেশ, শুধু একটাই নাম বারবার কানে বাজছে সবার, আনিলা। আইসিইউর ভেতরে চিকিৎসা চলছে, আর বাইরে করিডোরে যেন এক একটা হৃদয় ধ্বংস হয়ে যাচ্ছে। ইহান এক কোণে বসে আছে, চেয়ারে বসে থাকলেও ওর ভেতরটা যেন একেবারে জমে গেছে পাথরের মতো। চোখ দুটো ফাঁকা, দৃষ্টিতে কোনো জীবন নেই। ও নড়ছে না, এমনকি শ্বাস নিচ্ছে কি না তাও বোঝা যাচ্ছে না। রিমা খান বারবার বলছেন, আল্লাহ, আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আমার আনিলার কিছু হলে আমি বাঁচব না। ওনার কান্না থামছে না, বারবার ভেঙে পড়েছেন তিনি। তানিয়া খান রিমা খানের কান্না সামলাতে গিয়ে নিজেই কেঁদে ফেলছেন। ভাবি প্লিজ, নিজেকে সামলে নিন, ডাক্তার আছেন তো, কিছু হবে না আনিলার, কিছু হবে না, ইনশাল্লাহ কিছু হবে না। আরাধ্য দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, চোখে ক্লান্তি, মুখে চাপা যন্ত্রণার ছায়া। কিছু বলতে চাচ্ছে না, কেবল দেখছে একটা পরিবার কিভাবে ধীরে ধীরে ভেঙে পড়ছে। ঈশান্তা ধীরে ধীরে এগিয়ে আসে ইহানের পাশে, একটা হাত রাখে ভাইয়ের কাঁধে, নরম কণ্ঠে বলে, চিন্তা করিস না ভাইয়া, আনিলা আপু ঠিক হয়ে যাবে, ও অনেক স্ট্রং, তুই ভেঙে পড়িস না। কিন্তু ইহান কিছু বলল না। ওর কাঁধে হালকা একটা নড়াচড়া তো নেই, চোখেও কোনো চাহনি নেই, সে যেন অনন্ত শূন্যতায় হারিয়ে গেছে। আমিষা দেয়ালের পাশে বসে একমনে কাঁদছে, ওর চোখ লাল হয়ে গেছে আর কাঁধ কাঁপছে। বারবার ফিস ফিস করে বলছে, আপু তুমি উঠো না প্লিজ, আমার সাথে কথা বলো, তুমি এমন করে যেতে পারো না আপু। আদিল এসে পাশে বসে, ওর গলায় দৃঢ়তা, চোখে ভরসা। আমিষা, তুই এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে? বড় মামিকে কে সামলাবে? তোকেই তো এখন শক্ত থাকতে হবে। কাঁদিস না আর, মামিকে সামলা প্লিজ। আদিল পকেট থেকে একটা সাদা রুমাল বের করে এগিয়ে দেয়, চোখ মুছে নে, দেখ তুই কাঁদলে মামি আরও ভেঙে পড়বে। আমিষা চুপচাপ রুমালটা নেয়, চোখ মুছে নেয় ধীরে ধীরে, একটু নিজেকে সামলে নেয় সে। তারপর উঠে দাঁড়িয়ে রিমা খানের দিকে এগিয়ে যায়। ওর মুখে এখনও কান্নার ছাপ, কিন্তু পায়ে যেন এক ধরনের দায়িত্বের জেদ। এমন সময় হাসপাতালে আসেন আরমান খান ও ইমতিয়াজ খান। আরমান খান এসে আদিলকে জিজ্ঞেস করেন, আনিলার কি অবস্থা? আদিল শান্ত গলায় বলে, আইসিইউতে আছে, এখনও কিছু বোঝা যাচ্ছে না। আরাধ্য তখন আরমান খানের দিকে এগিয়ে যায়, চোখে তীব্র ক্ষোভ। এই সব কিছুর জন্য আপনিই দায়ী মিস্টার আরমান খান। আরমান খান হতবাক হয়ে বলে, আমি? আরাধ্য কঠিন গলায় বলে, হ্যাঁ আপনি। সারা জীবন শুধু নিজের মানসম্মানের কথা ভেবেছেন, কখনো কি নিজের মেয়ের কথা শুনেছেন? ও কাউকে ভালোবাসে কি না জানতে চেয়েছেন? না, কিছুই না। নিজের ইচ্ছেতে সব কিছু ঠিক করলেন। আজ আমার বোন মৃত্যুর সাথে লড়ছে, এর জন্য একমাত্র আপনি দায়ী। আরমান খান আর কিছু বলতে পারে না,
চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ নামিয়ে ভাবেন, সত্যিই তো, কখনো তো ওর মনটাকে বোঝার চেষ্টা করিনি। আজ যা হয়েছে তার জন্য আমিই দায়ী। এই সময় ডক্টর বের হন আইসিইউ থেকে। সবাই একসাথে ছুটে যায় ডক্টরের দিকে। আরাধ্য এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ডক্টর, আনিলার কী অবস্থা? ডক্টর গম্ভীরভাবে জবাব দিলেন, পেশেন্টের অবস্থা ভালো না, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, এখনও জ্ঞান ফিরেনি। 2 দিনের মধ্যে জ্ঞান না ফিরলে কোমাতে চলে যাবে। আমরা চেষ্টা করছি, আপনারাও প্রার্থনা করবেন। এই বলে ডক্টর চলে যান। ডক্টরের কথা শুনে রিমা খান আবার কান্নায় ভেঙে পড়েন। একজন নার্স এসে বলে, দয়া করে বেশি ভিড় করবেন না এখানে। আরাধ্য সবার দিকে তাকিয়ে বলল, আমি আর আদিল এখানে আছি, তোমরা সবাই বাড়ি যাও। আরাধ্য ইহানের কাছে গিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে নে, বাড়িতে যা। ইহান চিৎকার করে উঠে, যাব না, আমি কোথাও যাব না, যতক্ষণ না আনু ঠিক হচ্ছে আমি এক পাও নড়ব না। ভাই, তোর বোনকে উঠতে বল না, তুই আমার আনুকে ফিরিয়ে দে, ওকে উঠতে বল না তুই। ঈশান্তা দ্রুত গিয়ে ইহানের কাঁধে হাত রাখে, ভাইয়া শান্ত হ, কিছু হবে না আপুর, তোর কোথাও যেতে হবে না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। তানিয়া খান, ইমতিয়াজ খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সবাই বুঝে গেছে এটা কোনো দুর্ঘটনা নয়। আনিলা নিজেই লাফ দিয়েছে, আর এর পেছনের কারণটা কারোর অজানা নয়। ঈশান্তা ওর মা বাবাকে বলল, তোমরা বাড়ি যাও, আমি ভাইয়ার সঙ্গে থাকছি। আরাধ্য বিরক্ত হয়ে বলে, তার দরকার নেই, তুই বাড়ি যা। ঈশান্তা কঠিন গলায় বলে ওঠে, আমি থাকব, যেমন আপনার বোন আপনার কাছে দরকার, তেমন আমার ভাই আমার কাছে দরকার। এই ব্যাপারে কারোর পারমিশন দরকার নেই আমার। আরাধ্য কিছু বলে না, চোখ সরিয়ে নেয়। আমিশা এগিয়ে এসে বলল, আমি থাকি ভাইয়া। আদিল বলল, তুই বাসায় যা, মামিকে সামলাতে হবে তোর। আরাধ্য আমিশার কাঁধে হাত রেখে বলল, আম্মুর খেয়াল রাখিস। আরমান খান, ইমতিয়াজ খান, রিমা খান, তানিয়া খান আর আমিশা বেরিয়ে যায় হাসপাতাল থেকে। হাসপাতালে থেকে যায় আরাধ্য, ঈশান্তা, ইহান আর আদিল। নিশতি রাত, ঘড়ির কাঁটায় 12টার ঘর পেরিয়ে গেছে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, হালকা হলুদ আলো, নিঃশব্দে কাঁপছে বাতাসে। আইসিইউর দরজার ঠিক সামনে বসে আছে 4টি মুখ, ভেঙে যাওয়া দুশ্চিন্তায় জর্জর, অথচ অপেক্ষার দীপ্তি মেখে আছে তাদের চোখে। ইহান একদৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে, যেন ওর চাহনিতেই খুলে যাবে সেই দরজা, বের হয়ে আসবে আনিলা, হেসে বেঁচে থাকা। কিন্তু দরজা যেন ছিল তেমনি বন্ধ। ও ঠোঁটের কোণে কথা নেই, চোখের গভীরে গভীর ক্লান্তি। ঈশান্তা পাশেই বসে আছে, চেয়ারে হেলান দিয়ে শরীর এলিয়ে দিয়েছে, চোখে ঘুমের ছায়া। বারবার ঘুমে ঢলে পড়ে আবার জেগে উঠছে, তবুও যাচ্ছে না একটুও না। একটা নিঃশব্দ ভালোবাসায় জড়িয়ে রেখেছে ভাইকে। আরাধ্য চুপচাপ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। হঠাৎই এগিয়ে গিয়ে ঈশান্তার পাশে বসে, ধীরে মাথা এগিয়ে গিয়ে ঈশান্তার কপালের সামনে কাঁধটা এগিয়ে দেয়। একটা নরম স্পর্শে ঈশান্তার মাথা আরাধ্যর কাঁধে পড়ে যায়। ঘুমে ঢুলু ঢুলু চোখে কিছুই টের পায় না মেয়েটা। আরাধ্য চুপ করে বসে থাকে, হাত দুটো মুঠো করে ধরে, বুকের ভেতরটা ভার হয়ে আসে। মনে মনে বলে ওঠে, তুই সবসময় এভাবেই থাকিস লিটল বার্ড। ভয়, দুঃখ, কান্না, শূন্যতা,
সব কিছুর মাঝেও একটুকু শান্তি হয়ে। আজ যে রাতটা এত ভারী, এত চাপা কান্নায় ভরা, তুই সেই রাতের বুকের উপর হাত রাখিস, যেন আমি একটু নিঃশ্বাস নিতে পারি। তোকে ধন্যবাদ ঈশা, শুধু পাশে থাকার জন্য নয়, আমার ভাঙাচোরা পৃথিবীটাকে একটু করে জুড়ে দেওয়ার জন্য। তোর চোখে যখন এত সাহস দেখি, আমার নিজের ভেতরেও একটু সাহস জন্মায়। তুই পাশে থাকলে আমি ভেঙে পড়ি না। তুই থাকলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে, একদিন ঠিকই হয়ে যাবে। চুপচাপ বসে থাকে আরাধ্য। হঠাৎ এক মুহূর্তে ওর মনে হয় জীবনটা যেন অচেনা, কিন্তু কিছু মানুষ ঠিক চিনে ফেলা যায়। তাদের পাশে থাকলেই বোঝা যায় সব কিছুর মাঝে একটা আশ্রয় এখনও বেঁচে আছে।